এনডিএম মানে আমার দলের রাজনীতি, যেহেতু আমাদের মূল মন্ত্র হলো জবাবদিহিতামূলক গণতন্ত্র, সেহেতু আমরা বিশ্বাস করি যে আগামী রাজনীতিতে বাংলাদেশের জনগণের সামনে আমরা অনেক বড়ভাবে দাঁড়াতে সক্ষম হব। তৃণমূলের প্রত্যেকটা পর্যায়ে আমাদের যে নেতৃবৃন্দরা আছেন তারা দলের একদম শক্ত খাঁটি মানে খুঁটি, শক্ত শিকড়, এবং তাদের মাধ্যমে আসলে দল পরিচালিত হয়। প্রিমিয়ার নেতা জনাব তারেক রহমান, যিনি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, উনিও এটা ব্যক্ত করেছিলেন, এই ইমোশনটা, যে আমরা আগামী সরকার দেখতে চাই, নির্বাচিত সরকার দেখতে চাই, জাতীয় সরকার। সো সেই আলোকে আমরা কাজ করছি। প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একটা প্রমিস হিসাবে এই জুলাই সনদটা তৈরি হবে। প্রমিস কি? যে এখানে যেহেতু আমরা সবাই এগ্রি করেছি, সো আমরা যেই নির্বাচিত হই না কেন, জাতীয় সরকার হোক, এনডিএম এর সরকার হোক, বিএনপির সরকার হোক, যেই সরকারই হোক না কেন, সবাই এটাতে এগ্রি করেছে, তাহলে যেই সরকারে যাবে সেই এটা বাস্তবায়ন করবে। দর্শক আমন্ত্রণ, নাগরিকের বিশেষ আয়োজন বলা না বলায়। আপনাদের সাথে আছি আমি মুনিয়া জ্যোতি। আজকের আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন শিক্ষাবিদ, তরুণ রাজনীতিবিদ এবং এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আপনাকে আমন্ত্রণ নাগরিকের স্টুডিওতে। নিশ্চয়ই ভালো আছেন। শুরুতেই জানতে চাইবো এনডিএম নিয়ে। এনডিএম এর লক্ষ্য, আদর্শ কি এবং নতুন বাংলাদেশে তরুণ রাজনীতি নিয়ে আসলে কি ভাবছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে সহ নাগরিক টিভির সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, রাজনীতি শুধু তরুণদের জন্য না, সবার জন্য, সবাইকে নিয়ে। তো আমরা সবার সম্পৃক্ততা রাজনীতিতে চাই। জুলাইয়ের গণ আন্দোলনের পর আমরা যেটা দেখেছি যে গত 10-15 বছর ধরে বা তারও অধিক সময় থেকে রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছিল বাংলাদেশের জনগণ। ভোটের সময় বা নির্বাচন কাছে আসলে তারা একটু আগ্রহ দেখানো শুরু করতো যে তারা নির্বাচনে ভোট দিতে যাবে বা কিছু, যখন ভোটের অধিকার তাদের কাছে কেড়ে নেওয়া হতো তখন আরো বেশি রাজনীতি বিমুখ তারা হয়ে যেত। এই বিশাল গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি যে আবার রাজনীতির পথে সকল বয়সের, সকল পর্যায়ের জনসম্পৃক্ততা, সো প্রত্যেকটা দলে বলেন, দলের বাইরে বলেন, যারা কোনোভাবে আসলে রাজনৈতিক অ্যাক্টিভিজমের সাথে জড়িত না, কিন্তু রাজনীতিতে তাদের আগ্রহ, রাজনীতি সম্বন্ধে জানা, দেখা এবং আলোচনা করা, ওই যে চায়ের দোকানে বসেও যে আলোচনা, সেগুলো আরো গরম হয়ে ওঠা, এই জিনিসগুলো জুলাই আন্দোলনের পর থেকে আমরা দেখে আসছি। সো সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে বাংলাদেশের জনগণ এখন এমন জায়গায় এসেছে যে তারা যে কোনো আপনার পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দল বা নির্বাচিত নেতৃবৃন্দ, সবাইকেই তারা সঠিক প্রশ্নগুলো করবে এবং তারা জবাবদিহিতার আয়তায় সবাইকে আসতে বাধ্য করবে। সো সেই জায়গাটা আমরা খুবই আশাবাদের জায়গা দেখি এবং ওই জায়গা থেকে আমরা মনে করি যে এনডিএম মানে আমার দলের রাজনীতি, যেহেতু আমাদের মূল মন্ত্র হলো জবাবদিহিতামূলক গণতন্ত্র, সেহেতু আমরা বিশ্বাস করি যে আগামী রাজনীতিতে বাংলাদেশের জনগণের সামনে আমরা অনেক বড়ভাবে দাঁড়াতে সক্ষম হব। জি, জাতীয়তাবাদ নাকি উপজাতীয়তাবাদ? মানে আপনি জাতীয়তাবাদ এবং স্বাধীনতা যুদ্ধের চেতনার কথা বলেন, কিন্তু বিএনপির সঙ্গে জোট করে রাজনীতি করেছেন। এই যে অস্পষ্টতা বা আপনাদের থেকে তৃতীয় শক্তি গঠনের কথা বললেও আদর্শিক অস্পষ্টতা নিয়ে যে ব্যাপারটা, সেটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন? আমি আসলে অস্পষ্টতা কোথায় খুঁজে পেলেন এটা আমি ঠিক বুঝতে পারলাম না। কারণ আমাদের দল জাতীয়তাবাদের কথা বলে, বাংলাদেশি জাতীয়তাবাদ বলি আমরা, বিএনপি বলে বাংলাদেশি জাতীয়তাবাদ। তো আমরা একসাথে আন্দোলনে ছিলাম, যদিও আন্দোলনে থাকবার জন্য আমাদের আইডিওলজিক্যাল ভিন্নতা থাকলেও কোনো অসুবিধা ছিল না। যেমন মনে করেন অনেকগুলো ধর্মীয় দল, মানে ধর্মপন্থী, ইসলামপন্থী দলও আমাদের সাথে আন্দোলনে ছিল। তাদের সাথে এনডিএম এর মানে আমার দলের আইডিওলজিক্যাল অনেক ফারাক রয়েছে, কারণ আমরা আপনার অ্যাকাউন্টেবল রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, তারা হয়তো শরিয়া আইনে বিশ্বাস করেন। সো এই জায়গায় আইডিওলজিক্যাল আমাদের অনেক ভিন্নতা ছিল, তবুও স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সকলে একসাথে ছিলাম। সো তাদের সাথে যদি থাকতে পারি, আমাদের মূল মন্ত্র আইডিওলজি ভেতরেও আছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপির মূল আইডিওলজিতেও আছে বাংলাদেশি জাতীয়তাবাদ। তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদে আপনি আসলে সংঘর্ষ কোথায় দেখলেন আমি ঠিক বুঝতে পারলাম না। তাহলে আসলে 2015-তে আমরা আসলে দেখেছি যে বিএনপির সমর্থনে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়েছেন। যদি এই জায়গায় কোনো পার্থক্য না থেকে থাকে, মানে রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা বিশেষ করে অনুভব করেছেন কেন? আমি আসলে বিএনপির সাথে ছিলাম না, এখানে একটু তথ্যগত ভুল আছে। আমি বিএনপির সাথে ছিলাম না। 2015 সালে জাতীয় পার্টির ঢাকা
উত্তর সিটি কর্পোরেশনের ক্যান্ডিডেট ছিলাম, পরে আমি ইন্ডিপেন্ডেন্ট, জাতীয় পার্টি ছেড়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াই। সো জাতীয় পার্টির সাথে তখন আমার সম্পর্ক ছিল, এবং জাতীয় পার্টির সাথে আমার সম্পর্ক চ্যুত হওয়ার, মানে আমাদের জাতীয় পার্টির সাথে আলাদা হয়ে যাবারও একটা প্রাইমারি কারণ ছিল হলো যে 2014 যে প্রশ্নের নির্বাচন হলো, সেই নির্বাচনে এই আওয়ামী লীগের যে স্ট্যান্স বা শেখ হাসিনার বিরুদ্ধে আমি সরাসরি দাঁড়িয়েছিলাম, এবং সরাসরি দাঁড়াবার কারণে আমাকে তখন গুম করা হয়েছিল, দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। এরশাদ সাহেবকে কি করা হয়েছিল এটা তো সবাই জানে। কিন্তু এরপর যখন জাতীয় পার্টি খুব সহজেই কম্প্রোমাইজ করে নিল, 30-35টা সিট নিয়ে পার্লামেন্টে গেল, তখন থেকে জাতীয় পার্টির সাথে আসলে আমার বিভেদ সৃষ্টি হয়। মানে বিভেদ সৃষ্টি হয় মেইন কারণটা হলো যে নট জাস্ট যে আমি জাতীয় পার্টিকে দূরে চলে এসেছি, জাতীয় পার্টি তখন শেখ হাসিনার ওই যে ওই ফ্যাসিবাদ বলেন বা স্বৈরাচারী বলেন, এটার খপ্পরে চলে এসছে। তো এই স্বৈরাচারী বিরোধিতা যারা করেছে তাদেরকে তো আর ওই খপ্পরে আসার দল একসাথে সঙ্গী হিসাবে রাখবে না। সো ওই জায়গা থেকে আসলে 14 পর থেকে আমাদের আলাদা হওয়ার প্রসেসটা শুরু হয়। এই 15 ঢাকা সিটি নর্থ বা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় আসলে এটা একদম শক্তভাবে আমরা দুপথে আলাদা হাঁটি। প্রকৃত দল নাকি একক নেতৃত্ব নির্ভর সংগঠন, এনডিএম আসলে কি? বা এনডিএম এর সামনে সবসময় আমরা আপনাকেই দেখে এসেছি, বা কখনো কি মানে আপনার বিকল্প বা দলের মধ্যে অভ্যন্তরীণ যে গণতন্ত্র চর্চা সেটি আসলে কতটুকু কি আছে? যতটুকু আমরা পারি পুরোটুকু আছে। এনডিএম নতুন দল এই লক্ষ্যে যে এনডিএম কোনো দল ভেঙে নিয়ে এসে হয়নি। এনডিএম এই যে যেমন মনে করেন এখন এনসিপি একটা দল হয়েছে গণ আন্দোলনের একটা প্রসেসের মাধ্যমে, এনডিএম এরকম কিছুর মাধ্যমে হয়নি। এনডিএম ন্যাচারালি অর্গানিক্যালি একটা 2016-17 সালে নতুন দল সৃষ্টি হয়। জবাবদিহিতামূলক গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা অনেকেই একত্রিত হয়ে আমরা করি। তো এখানে আমরা তৃণমূল পর্যায় থেকে দলীয় কর্মকাণ্ড শুরু করেছি। আপনারা হয়তো আমাকে বেশি দেখেন, এটার কারণ হলো আপনারা আগে থেকে চেনার ভেতরে আমাকে চেনেন, তার জন্য আমাকে বেশি দেখান। গণমাধ্যম যেহেতু আপনারা যেহেতু আমাকে বেশি দেখান, তাই আপনারাও এবং জনতাও হয়তো আমাকে বেশি দেখে। কিন্তু আমাদের দলটা আসলে একদম তৃণমূল থেকে গড়ে ওঠা। সো তৃণমূলের প্রত্যেকটা পর্যায়ে আমাদের যে নেতৃবৃন্দরা আছেন তারা দলের একদম শক্ত খাঁটি, মানে খুঁটি, শক্ত শিকড়, এবং তাদের মাধ্যমে আসলে দল পরিচালিত হয়। সো আমিও যখন কোনো ফোরামে, যেমন আজকে আপনার সাথে যে আলোচনা করছি, আমাকে ব্যক্তিগত যে কিছু জিজ্ঞেস করলে সেটা আমার ব্যক্তিগত উত্তর হবে, কিন্তু দলগতভাবে দলের আইডিওলজি, দলের পজিশন নিয়ে যখনই আপনি জিজ্ঞেস করবেন তখন আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না। দলীয় ফোরামে যে জিনিসগুলো সিদ্ধান্ত নেওয়া, সেই জিনিসগুলোর উপরে আমি শুধু আলোকপাত করতে পারি, তার বাইরে পারি না। সো আমাদের জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে দলের ভেতরের গণতন্ত্র, দলের ভেতরের জবাবদিহিতা আমরা সবসময় সঠিকভাবে বজায় রাখি। সামনে সবচেয়ে বড় প্রশ্ন যে জাতীয় নির্বাচন, দফায় দফায় কাজ চলছে, ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সব রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনে অংশ নিয়ে আসলে কি ভাবছেন? নির্বাচনে তো আমরা শক্তভাবে অংশ নেব। এই নির্বাচনের জন্যই তো গত 10 বছর ধরে আমরা আন্দোলন করেছি। এই সঠিক যেন একটা নির্বাচন হয় তার জন্য 2013 সালে গুম হয়েছি। সো এই সব কিছু করেছি তো নির্বাচনের জন্য। তো সামনে নির্বাচন, যেখানে প্রথম 15 বছর পর বা 16 বছর পর আমরা আশাবাদী যে একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন হবে, একটা জবাবদিহিতামূলক বা একটা পার্টিসিপেটরি নির্বাচন হবে। সেই জায়গায় আমরা পার্টিসিপেট করবো না, এটা তো হতে পারে না। এবং এটা নিয়ে নিশ্চয়ই গত কয়েক বছর ধরে আমরা যুগপথ আন্দোলনে যারা ছিলাম, মানে বিএনপি নেতৃত্বাধীন যে আন্দোলনটা ছিল যুগপথ আন্দোলন, এবং এটাতে স্পেশালি গত কয়েক বছর বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি, মানে স্বৈরাচারের বাইরে যারা ছিল সকল রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, ইদার ওভার্টলি বা কোভার্টলি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। সেই এই আন্দোলনের সাথে আমাদের যারা সম্পৃক্ত ছিল, আমাদের সবার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বা একটা চিন্তা চেতনা ছিল যে এর পরের যেই নির্বাচন হবে, যখনই আমরা একটা সঠিক নির্বাচন এই দেশের জনগণকে উপহার দিতে পারবো, তখন আমরা সবাই একত্রিতভাবে নির্বাচন করব। যেন আমাদের যেই সরকারই গঠন হয় সেই সরকারের অটোমেটিক কাঠামোই যেন একটা জাতীয় সরকার হয়। এবং সেই আলোকে যুগপথ আন্দোলনের যে প্রিমিয়ার নেতা জনাব তারেক রহমান, যিনি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, উনিও এটা ব্যক্ত করেছিলেন, এই ইমোশনটা, যে আমরা আগামী সরকার দেখতে চাই, নির্বাচিত সরকার দেখতে চাই, জাতীয় সরকার। সো সেই আলোকে আমরা কাজ করছি। কথা বলছিলাম আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে। এনডিএম আসলে তৃণমূলে কতটা আসলে বিস্তৃত হয়েছে, বা কি কি কৌশলে আপনারা এগোচ্ছেন? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তৃণমূলে আমাদের দেশের
150-র উপরে উপজেলায় আমাদের তৃণমূলে ফুল কমিটি আছে, ইউনিয়ন পর্যায়ে আছে, পৌরসভা পর্যায়ে আছে, সো শহরগুলোতে ওয়ার্ড পর্যায়ে আছে। সো আমরা মানে দেশে বড়ভাবে বিস্তৃত হতে সক্ষম হয়েছি, অনেক জনগণের কাছে পৌঁছতে সক্ষম হয়েছি। আমি বলবো না মনে করেন বিএনপি যতখানি পৌঁছে গেছে বা জামাত ইসলাম যতখানি পৌঁছে গেছে আমরা ততখানি পৌঁছে গেছি, বাট অনেক দূর আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। অ্যাগেন গিভেন আওয়ার সার্কামস্ট্যান্সেস, যে কোনো কিছু আসলে সঠিকভাবে গ্রো করতে সময় লাগে। একই সাথে আপনি মনে রাখবেন যে এনডিএমের যে 2017 সাল থেকে যে সফরটা শুরু হয়েছে, আমরা একদম প্রথম থেকেই পরিচিত ছিলাম আওয়ামী লীগের কাছে, মানে এই স্বৈরাচারী সরকারের কাছে, যে স্বৈরাচারী সরকার বিরোধী। আমরা পরিচিত ছিলাম যে আমাদের জাতীয় পার্টির সাথেও যে বিরোধ তৈরি হয়েছিল সেটাও ওই স্বৈরাচারী সরকার বিরোধিতার জন্য। সেই কারণে সেই 17 থেকে 24 পর্যন্ত আমরা আসলে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড খুব অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কষ্টের মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে গেছি। সো তখন আমাদের প্রসারের এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা এই যে 150-র উপর উপজেলায় ছড়িয়ে গেছি। গত 9 মাস অবভিয়াসলি আমরা যেই জায়গাগুলোতে ইতিমধ্যে আমরা ছিলাম সেই জায়গাগুলোতেই আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়েছি, কারণ আবার আমরা প্রসারের কাজ হয়তো নির্বাচনের পর থেকে শুরু করব। কিন্তু সামনে নির্বাচনে আমরা বড়ভাবে যে জায়গাগুলোতে আমরা ইতিমধ্যে আছি, আমাদের তৃণমূলে সংগঠন শক্তিশালী আছে, সেই জায়গাগুলোতে আমরা বড়ভাবে প্রভাব রাখতে চাই। সো সেটা হলো আমাদের নির্বাচন কেন্দ্রিক বা দলীয় ইমিডিয়েট ফিউচারে প্রভাব বা প্রসার বৃদ্ধির আমাদের স্ট্র্যাটেজি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আসলে দেখছি যে নির্বাচন এবং সংস্কার শব্দটি আসলে ওতপ্রোতভাবে জড়িত। সে জায়গা থেকে নির্বাচনের সময়সীমা নিয়ে কি আসলে এনডিএম এর কোনো বক্তব্য আছে কিনা? দেখেন, নির্বাচনের সময়সীমা নিয়ে একদম প্রথম থেকে আমাদের বক্তব্য ছিল। অগস্ট মাস থেকে যখন মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে বসা শুরু করলেন, তখন আমি নিজেও পার্সোনালি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কয়েকবার আহ্বান জানিয়েছি, ডিরেক্টলি ওনার প্রতি কয়েকবার আহ্বান জানিয়েছি যে যত শীঘ্রই সম্ভব নির্বাচনী রোডম্যাপটা দিয়ে দেওয়া প্রয়োজন। এবং তখন আমি এটা অগস্টের কথা বলছি, সেপ্টেম্বরের কথা বলছি, অক্টোবরের কথা বলছি, ওই সময়গুলোতে উনি আমাকে এবং আমাদেরকে পরিষ্কার আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই একটা রোডম্যাপ দেওয়া হবে। ইতিমধ্যে সেপ্টেম্বর অক্টোবরে যখন বসলাম তখন জানিয়েছেন যে সংস্কার কমিশন 6টা বসছে, সো অ্যান্ড সো ফোর্থ, এই জিনিসগুলো আলোচনা হয়েছে। কিন্তু তারপর থেকে আমরা অনেক দূরই আশাহত হয়েছিলাম যখন রোডম্যাপ দেওয়া হয়নি। এবং লাস্ট আমাদের এই যে এই কোরবানি ঈদের আগে, যখন মানে ঈদুল আজহার আগে যখন মাননীয় প্রধান উপদেষ্টা হঠাৎ করেই ওনার বক্তব্যে আনলেন যে এপ্রিলে নির্বাচন হবে, তখন আমরা আসলে আশাহত হয়েছিলাম। তবে তারপর গুড সেন্স প্রিভেইলড। মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আলোচনায়, লন্ডনে বসে ওনাদের আলোচনায় আমরা যে প্রত্যাশা করেছিলাম যে রোডম্যাপ, এবং রোডম্যাপ যত তাড়াতাড়ি হবে শেষ হবে তত তাড়াতাড়ি নির্বাচন, তো রোডম্যাপ হয়তো আমাদের কাছে আসেনি, তবে আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের আলোচনায় ওনারা রোডম্যাপ আলোচনায় এনেছেন এবং নির্বাচনের তারিখও মোটামুটি নির্ণয় করা হয়েছে। যতদূর আমরা জানি ফেব্রুয়ারি মাসের 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, যদিও আমরা আইডিয়ালি চেয়েছিলাম যে 2025 সালের ভেতরেই, সেটা ডিসেম্বরে হোক, নভেম্বরে হোক, অক্টোবরে হোক, 2025 সালের ভেতরেই যেন নির্বাচনটা সম্পন্ন করা হয়। বাট এগেন 25শে ডিসেম্বর আর 26শে ফেব্রুয়ারির প্রথমার্ধে, মানে 6-7 সপ্তাহ বা 5-6 সপ্তাহ নিদে হেয়ার নট দেয়ার, আমরা এত বছর একটা সঠিক নির্বাচনের অপেক্ষা করেছি, 5 আর 6 সপ্তাহতে কি আসবে যাবে। সো সেই জায়গা থেকে আমরা ওই যে যেটা বললাম যে আশাহত আবার যে জায়গায় ছিলাম সেখান থেকে আবার পুনরায় ফেরত এসেছি। এখন আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা উৎসাহের সাথে কাজ করছি যে আসলে আমরা ফেব্রুয়ারিতে খুব সুন্দর একটা নির্বাচন দেখব। জি, নির্বাচনের তো আশা করছেন, কিন্তু তার আগে আসলে উপদেষ্টা মণ্ডলী থেকেও তো বলা হচ্ছে যে মৌলিক সংস্কার, সেটাই বা আসলে কতটা দৃশ্যমান বা কি কি দেখেছেন, যদি স্পেসিফিক দু একটার কথা জানতে চাই। দেখেন, স্পেসিফিক দু একটার কথা বলা খুব মুশকিল, কারণ মৌলিক সংস্কার হিসেবে তারা যে জিনিসগুলো আলোচনা করছেন তার বেশিরভাগ মানে বড় জিনিসগুলোর জন্য আপনার সাংবিধানিক বদল আনা দরকার। সাংবিধানিক বদল একটা সঠিক নির্বাচন ছাড়া সম্ভব না। সো সেই জায়গা থেকে আমাদের যে আলোচনাগুলো আছে, যে এই মুহূর্তে ঐক্যমত আলোচনা চলছে, ঐক্যমত কমিশনের
মাধ্যমে আলোচনা চলছে এবং এখানে অনেক কিছুতে আমরা ঐক্যমত হয়েছি। অনেকে অনেক জায়গায় ছাড় দিয়েছে, আমরা দিয়েছি, আমরা দেখেছি অন্য কিছু দলকে দিতে। সবচেয়ে বেশি ছাড় আমার কাছে মনে হয় মানে যারা যে জায়গায় আছে সেই হিসেবে তো তার ছাড়ের কতখানি ছাড় দিচ্ছে সেটার মূল্যায়ন হবে। তো সবচেয়ে বেশি হয়তো ছাড় দিয়েছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কারণ তারা যে জায়গায় আছে সেই জায়গা থেকে ছাড় দিতে যতখানি কসরত করতে হয় তারপরও তারা অনেক কিছুতেই ছাড় দিয়েছে বা বেশিরভাগ জিনিসেই তারা ছাড় দিয়েছে। সেই জায়গা থেকে তাদেরকেও সাধুবাদ জানাই এবং ঐক্যমত কমিশনের এই প্রচেষ্টাকেও সাধুবাদ জানাই। কারণ এখানে ওই যে জুলাই সনদের একটা কথা আছে যেটা সেই ওই অক্টোবর নভেম্বর মাসেই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সবাইকে জানিয়েছিলেন যে এই কমিশনগুলো, এই যে সংস্কার কমিশনগুলোর রিপোর্টের মাধ্যমে আমরা সকল রাজনৈতিক দল শক্তি একটা ঐক্যমতে যেখানে আসব সেটাই জুলাই সনদ হিসেবে প্রকাশিত হবে এবং এটা প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একটা প্রমিস হিসাবে এই জুলাই সনদটা তৈরি হবে। প্রমিস কি, যে এখানে যেহেতু আমরা সবাই এগ্রি করেছি, সো আমরা যেই নির্বাচিত হই না কেন, জাতীয় সরকার হোক, এনডিএম এর সরকার হোক, বিএনপির সরকার হোক, যেই সরকারই হোক না কেন, সবাই এটাতে এগ্রি করেছে, তাহলে যেই সরকারে যাবে সেই এটা বাস্তবায়ন করবে। সো এই জুলাই সনদের কাজটাও মানে আপনার ঐক্যমত কমিশনের যে চেয়ার জনাব বা কোচেয়ার না তো মানে সরি সেকেন্ড জনাব ডক্টর আলী রিয়াজ, তো ডক্টর আলী রিয়াজই ডে টু ডে নেতৃত্ব দিচ্ছেন ঐক্যমত কমিশন। সো ডক্টর আলী রিয়াজও ক্লিয়ার কনফিডেন্স শো করেছেন যে জুলাই মাসের শুরুর ভেতরে এই রিপোর্ট ফাইনাল হয়ে যাবে, আমাদের ঐক্যমতের রিপোর্ট ফাইনাল হয়ে যাবে। সো জুলাই সনদের জন্য আমরা তৈরি। আর যেই মুহূর্তে জুলাই সনদের জন্য তৈরি সেই মুহূর্তে ওই যে রিফর্ম রিলেটেড, সংস্কার রিলেটেড আপনার সব আলোচনা শেষ, কারণ এখন নির্বাচন তারপর সংস্কার। জি, আর যেমনটি বলছিলেন যে বর্তমান সময়ে আসলে ঐকমত্য কমিশনের বৈঠকে তো অনেক ধরনের মতামত উঠে এসেছে, আপনারা একমত পোষণ করেছেন, কোথাও কোথাও দ্বিমত পোষণ করেছেন। সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে যে একজন ব্যক্তির বা দলীয় প্রধানের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারার বিষয়টি বা ক্ষমতায় না থাকতে পারার বিষয়টি। এই ব্যাপারে একটা এগ্রিমেন্ট এসেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের দলীয় এবং ব্যক্তিগত মতামত কি, যে কিভাবে ইতিবাচক বা কিভাবে নেতিবাচক কি প্রভাব ফেলতে পারে? এই বিষয়ে আমার ব্যক্তিগত মতামত আমি আসলে শেয়ার করার কোনো প্রয়োজনীয়তা দেখি না, সো করব না। আমাদের দলীয় মতামত আমি শেয়ার করি। প্রথমে আমাদের দলীয় মতামত ছিল হলো যে ওয়েস্টমিনস্টার পার্লামেন্টারি সিস্টেম, যেটা আমাদের এই ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট সিস্টেমে প্রধানমন্ত্রী আসলে স্পেসিফিক ব্যক্তি না, এটা ওই 300 কক্ষের মানে ওই যে ওই 300 ব্যক্তি যারা বসবেন এদের মেজরিটি কার উপরে আস্থা রাখে সেটা। সো প্রধানমন্ত্রী আলাদা কোনো নির্বাচন নাই, 300 জন এমপি বসবেন এবং এই 300 জনের মধ্যে মেজরিটি যদি কারোর উপরে আস্থা রাখেন, সেটা আপনি হন আমি হই, যদি আমরা দুজন এমপি হই তাহলে সেই প্রধানমন্ত্রী হবে। কালকে আপনার উপরে আস্থা হারিয়ে ফেললো, আমার উপরে আস্থা আনলো, তাহলে আমি প্রধানমন্ত্রী হবো। এটা হলো ওয়েস্টমিনস্টার সিস্টেম। সো যেহেতু সিস্টেমটাই এটা, এইখানে কোনো ধরনের লিমিট থাকতে পারে না। সো আমরা এনডিএম এর পজিশন, আমরা কোনো লিমিটে প্রধানমন্ত্রীর টার্ম লাইফের কোনো লিমিটে আমরা বিশ্বাসী না। প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন যেটা আছে সেটা খর্ব করার দায়িত্ব আমাদের আছে, কারণ এটা যেভাবে এর আগে হয়ে এসে এটা সামনে হতে পারে না, কিন্তু টার্ম লাইফ বা টার্ম লিমিট হতে পারে না। কিন্তু এগেন আমরা চাই কনসেনসাসে আসতে, আমরা চাই সবার সাথে এক জায়গায় আসতে। সো এক জায়গায় আসার কারণে আমাদের দলীয় স্ট্যান্সও আমরা চেঞ্জ করেছি। সবাই যেখানে ঐক্যমতে আসতে সক্ষম হয়েছেন, যে কতবার না 10 বছর টাইম লিমিটে চলে এসছে, টাইম লিমিট। সো 10 বছর যে কোনো একজন, ডাজন্ট ম্যাটার সে দলীয় প্রধান না কি প্রধান, একজন ব্যক্তি 10 বছরের ঊর্ধ্বে কোনো সময়ে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এবং এটাতে যেহেতু বেশিরভাগ দলই এগ্রি করেছেন, সো আমাদের দলও আমাদের অরিজিনাল স্ট্যান্স থেকে আমরা আমাদের স্ট্যান্স চেঞ্জ করে এটাতে এগ্রিমেন্ট পোষণ করেছি। কথা বলছিলাম তো আসলে সংস্কার এবং নির্বাচন নিয়ে, সেই জায়গা থেকে জিজ্ঞেস করব যে রাজনৈতিক দলগুলো নিয়ে আসলে আপনার দৃষ্টিভঙ্গি এবং অন্তর্বর্তী সরকারের প্রতি যে সংস্কার বা নির্বাচন বা নতুন যে আমাদের লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে আসলে রাজনৈতিক দলগুলো কতটুকু সহায়ক ভূমিকা পালন করছে, কি মনে করেন? দেখেন, রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে তারা যতখানি করতে পারে, আমার কাছে যা মনে হচ্ছে, আমার কাছে যা প্রতীয়মান সেটা করছে। সো এখন আমি জানি সরকারের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টা এমন কি বলবো দুঃখজনক মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো হয়তো আমাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বা এটা সেটা। এটা একেবারেই মানে আমি কি বলবো, মানে আমি আর কোনো ধরনের কটূক্তি করতে চাই না, বাট অত্যন্ত দুঃখজনক। কারণ যেটা হয়েছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন যে দলটা তৈরি হচ্ছে, যেটাকে আসলে দুঃখজনকভাবে মিডিয়াও ভুল নামকরণ করে, বলে যে ছাত্রদের দল। এটা একেবারেই সত্যি না। কারণ এগেন, আমি গত 16 বছর শিক্ষক। জুলাই আন্দোলনে আমার অনেক ছাত্রছাত্রী আমার সাথে ছিলেন, আলাদা ছিলেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন।
ছাত্রদের দল হিসেবে কোনো দল হয় নাই। সো এনসিপি একটা দল, এবং এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় এই দলটা তৈরি হয়েছে। এনসিপিতে অনেক ভালো তরুণরা আছে, ভালো ছেলেপেলেরা আছে, এবং যারা আছে তাদের ভিতরে অনেকেই জুলাই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল, নেতৃত্ব দিয়েছে, অনেক কিছু করেছে। কিন্তু এটা জাস্ট জুলাই আন্দোলনের দল না, আবার জাস্ট ছাত্রদের দল না। একই সাথে এই দলটা সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি। এই দলটা যখন তৈরি হয় বা তৈরি হওয়ার যখন প্রথম অ্যানাউন্সমেন্টটা হয়, তখনই বলা হয় যে সরকারের যে 3 তরুণ আপনার উপদেষ্টা ছিলেন, তারা 3 জনই দলটা যখন তৈরি হবে সরকার ছেড়ে দল জয়েন করবেন। তো মানে অ্যানাউন্সমেন্টেই বলে দিয়েছে যে সরকার থেকে তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেলে তারপর 3 জন বের হয়ে যাবেন। তারপর আমরা দেখলাম যে 3 জন বেরিয়ে গেলেন না, শুধু 1 জন বেরিয়ে গেলেন, বাকি 2 জন রয়ে গেলেন। এবং তারপর আমরা দেখলাম যে সরকারের ভেতর থেকে কোনো একটা মতামত পোষণ করা হলে তারা এইটা বা ওইটা চায়, ওই সেম দাবি নিয়ে হঠাৎ করে যমুনা ঘেরাও বা শাহবাগ ঘেরাও এনসিপি করা শুরু করে, এবং তারপর কিছুদিন পর সেই দাবি বাস্তবায়ন হয়ে যায়, মানে আইনের রূপে বাস্তবায়ন দেখে। তো এটা দুঃখজনক। বাট এই জায়গা থেকে আমি বলবো যে তাহলে কোনো একটা রাজনৈতিক দল, যেহেতু এনসিপি নতুন একটা রাজনৈতিক দল হয়েছে, সেই হিসেবে বলছি, কোনো একটা রাজনৈতিক দল যদি ইদার সরকারের উপরে প্রেশার দিয়ে থাকে বা সরকারের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটিয়ে থাকে, কারণ যে যমুনা দখল, শাহবাগ দখল, এই সেই, তাহলে এটা আসলে সবচেয়ে বেশি করেছে এনসিপি। কিন্তু এটাকে আমি এনসিপির দোষও দেখছি না, কারণ আমার কাছে যেটা বাইরে থেকে যেটা মনে হচ্ছে, আমি জেনে বলছি না, এটা ফ্যাক্ট না, এতক্ষণ যা বলছিলাম ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এখন যেটা বলবো এটা ফ্যাক্ট না, এটা আমি জাস্ট আমার ধারণা থেকে বলছি, যে আমার কাছে যে মনে হচ্ছে যে সরকার থেকে হয়তো তাদেরকে বলা হচ্ছে তোমরা করো না কেন, তোমরা চাও না কেন, একটু চাও, তোমরা একটু চাও, তাইলে না আমরা দিতে পারি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এরকম একটা খেলা হচ্ছে। আপনার বক্তব্য ধরেই বলি, আপনি বলছিলেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় একটি দল তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তারাই আসলে কতটুকু সহায়ক ভূমিকা পালন করছে, বা কখনো কখনো মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার বা হচ্ছে এনসিপি, এই নতুন রাজনৈতিক দল বা তাদেরকে যে বলা হচ্ছে ছাত্রদের দল, তাদের মধ্যে একটি খেলা হচ্ছে, কাইন্ড অফ মানুষের চোখে আসলে ধুলো দেওয়া। দাবি বাস্তবায়নের কথা তো আপনি বলছিলেন, যে যেই দাবিগুলো আসলে উঠছে সাথে সাথে বাস্তবায়িত হচ্ছে। কি মনে করেন যে সরকার আসলে তাদেরকে মদদই বা দিচ্ছে কেন, বা তাদের কি স্বার্থ থাকতে পারে? দেখেন, এটা সরকারও এটা মানে এখানে আরেকটা জিনিস একটু পরিষ্কার করা দরকার। নির্বাচনের পর যখন সরকার আসে, একটা রাজনৈতিক সরকার, সেই সরকারের ভেতরে একটা সলিডারিটি থাকে। কেন থাকে? কারণ একটা দলের সরকার। সো মনে করেন বিএনপি সরকার গঠন করলো, তাহলে প্রধানমন্ত্রীও বিএনপি, মন্ত্রী পরিষদও বিএনপি, অনেক এমপিও বিএনপি। সো তারা একে অপরের সাথে অনেক বছর ধরে কাজ করেছে, তাদের একটা দলীয় পরিচিতি আছে, তাদের ভেতরে একটা কমান্ড স্ট্রাকচারও আছে, যে এই প্রধানমন্ত্রী 10টা মন্ত্রীকে বললো তুমি এটা, এই যে কমান্ড স্ট্রাকচারটা আছে, বা কালকে যদি এনডিএম ফর্ম করে বা অন্য কোনো একটা দল ফর্ম করে, এই কমান্ড স্ট্রাকচারটা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারে এটা হয় না। অন্তর্বর্তীকালীন সরকারে কোনো এক উপদেষ্টা আরেক উপদেষ্টার সাথে এক রাজনৈতিক দলের না। মাননীয় প্রধান উপদেষ্টাকে সবাই নিশ্চয়ই সম্মান করেন, আমরা সবাই করি, বাইরে থেকে ভেতর থেকে সবাই করি আমরা, উনি এত বড় একটা মানুষ, কিন্তু রাজনৈতিক নেতা কিন্তু না উনি ইনাদের। সো কোন একটা উপদেষ্টা অন্য সব উপদেষ্টার উপরে প্রভাব রাখবেন, বা কতখানি প্রভাব রাখতে পারবেন, বা কতখানি তারা সম্মিলিতভাবে একসাথে কাজ করবেন, এগুলো কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ থাকে। সো জি, আপনি তো আন্দোলন নিয়ে বলছিলেন, আমরা তো দেখেছি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে 5 আগস্টের পর থেকে এখনো প্রায় 150-রও অনেক বেশি আন্দোলন মুখোমুখি তাকে হতে হয়েছে। ঢাকার মানুষের অনেক বিশৃঙ্খলা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতিও তো হয়েছে। আন্দোলনের কারণে একটি রাষ্ট্র যদি 2 ঘন্টার জন্য আসলে অচল থাকে, অনেক বড় তাকে আর্থিক ক্ষতির মধ্যে দিয়ে আসলে যেতে হয়। সবই কি আসলে সাজানো ছিল? না না না, এখানে এগেন আপনি কোনটা বলছেন তা আমি জানি না, তবে একটা বড় দাগে কিছু দূর তো যেই অবস্থায় হাসিনা এবং হাসিনা স্বৈরাচারী সরকার বাংলাদেশকে রেখে গেছিল, সেই অবস্থায় আরো অনেক ধরনের অরাজকতা হওয়ার কথা, অনেক ধরনের আন্দোলনই হবার কথা, অনেক কিছু হবার কথা। সো সেই হিসেবে হয়তো কতখানি হয়েছে বা এর থেকে কম হতে পারতো কিনা, সেটা একটা আলোচনার বিষয় তো নিশ্চয়ই আছে। বাট একই সাথে একটা আলোচনার বিষয় আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যারা নিয়েছেন, ওনাদেরও বেশ কিছু ভুল ত্রুটিও ছিল এবং আছে, বেশ কিছু ইনএফিশিয়েন্সি, বেশ কিছু ইনএডিকুয়েসি, এগুলো আছে। যেমন মনে করেন বাজেট ডিক্লেয়ার করার অল্প কিছুদিন আগে হঠাৎ করে রাতের আধারে তারা এনবিআর এর ভেতরে চেঞ্জ আনে, এনবিআর এর সকলে হরতালে চলে যায়, মানে এমনি আমাদের এক্সচেকারের জাতীয় অবস্থা। তারপর এনবিআর যাদের কাজ হলো ট্যাক্স কালেকশন এন্ড সো অন সো ফোর্থ, তারা যদি মাসের পর মাস হরতালে থাকে, তখন এই কালেকশনই বা কি হচ্ছে? সো আপনি কি করতে পারছেন, মানে বা এটাও আপনি হঠাৎ করে পলিসিটা করলেন, কাদের সাথে আলোচনা করেছেন, কাদের সহযোগিতা নিয়েছেন, কনসেনসাস বিল্ড করেছেন নাকি? একটা রাজনৈতিক সরকার যখন এরকম হঠাৎ করেও কিছু করে, এগেন একটা রাজনৈতিক সরকারেও হঠাৎ করে করার কথা না, কনসেনসাস বিল্ড করেই করার কথা, বাট তবুও সে যদি হঠাৎ করেও কিছু করে,
স্টিল তার ওই ক্ষমতাটা থাকে, ওই শক্তিটা থাকে। কারণ হয়তো ওই তার হাজার হাজার নেতৃবৃন্দ আছে, হয়তো আপনি যে অফিসটার কথা বলছেন এনবিআর অফিসই বলেন, এনবিআর অফিসে মনে করেন যারা আছে তাদের সাথেও আপনার নেতৃবৃন্দদের হয়তো পুরনো সম্পর্ক আছে। একটা কিছু আপনি কনসেনসাস বিল্ড করা, একটা রাতারাতি একটা কনসেনসাস বিল্ড করার একটা প্রক্রিয়া হয়তো আপনি শুরু করতে পারেন, কিন্তু আপনি আসলে রাজনৈতিক মহল থেকে না, এনবিআর এর সাথে কানেক্টেড না, বা অন্য কিছুর সাথে কানেক্টেড না, আপনি হয়তো একজন এনজিওর সাথে, একজন ব্যক্তি যিনি এনজিওর সাথে ছিলেন, অনেক অভিজ্ঞ অনেক জ্ঞানী কিন্তু ছিলেন এনজিওর সাথে, অনেক অভিজ্ঞ অনেক জ্ঞানী কিন্তু আপনি পিওরলি একজন একাডেমিক মানে বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তাহলে আপনি রিয়েল ওয়ার্ল্ড নেটওয়ার্কটা তো আপনার নাই যে আপনি এটা করবেন। কোনো একজন ব্যক্তির এমনিও থাকে না, কিন্তু একটা রাজনৈতিক দলের হাজার হাজার ব্যক্তিত্ব এবং এক একজনের অনেক বড় বড় নেটওয়ার্ক, তখন অনেক কিছু সম্ভব। এখানে এনারা সবাই আলাদা আলাদা ব্যক্তিত্ব এবং ওনাদের একজনেরও হয়তো কোনো বড় নেটওয়ার্ক না, কারণ ওনারা এগেন মানে যে এনজিওর সাথে জড়িত তার আসলে বড় নেটওয়ার্ক হতে হয় না। একজন একাডেমিক সে রিসার্চ করে পড়ায়, তার বড় নেটওয়ার্ক হতে হয় না। একজন রাজনীতিবিদ তার মানে কোনো রাত দিন নাই, রাত 2টা-3টার সময় কন্টিনিউসলি ফোন কল আসতে থাকে, তার যদি ঘুমাইতে হয় ফোন অফ করে দিয়ে বা সাইলেন্ট করে দিয়ে ঘুমাইতে হয়, মানে বাস্তবতা থেকে বলছি আর কি। হ্যাঁ, সো তার নেটওয়ার্ক আর অন্য কারোর নেটওয়ার্ক একসাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। সে কতখানি মানুষের সাথে কানেক্টেড। একজন রাজনীতিবিদ যে মনে করেন অনেক বড় লেভেলে চলে গেছে, মানে 3বার মন্ত্রী হয়েছে, তো সবাই তার সাথে কথা বলতে পারে না, তবুও অ্যাটলিস্ট 500 থেকে 5000 লোকজন তার সাথে কথা বলতে পারে। একজন আপনি বলেন একজন এনজিও কর্মী বা একজন শিক্ষক বা একজন যারা আরেকটু ডিসকানেক্টেড, তার সাথে কথা বলার আছে হয়তো 10 থেকে 15 জন। সো সে একটা বড় আকারে লোকজন কি চিন্তা করছে, কি ভাবছে বা কি চায়, এগুলো থেকে তারা আসলে ন্যাচারালি অনেক দূরে। জি, মানে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তো কথা বলছিলাম, একদম সংক্ষেপে জানতে চাইবো অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে আসলে আপনার দৃষ্টিভঙ্গি কি? মানে অন্তর্বর্তীমূলক রাজনীতি মানে কি আমাকে আসলে একটু বোঝাতে হবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলেন, যেটাই বলি না কেন, স্বভাবত যাদের থেকে আসলে কথাটি এসেছে যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, এনসিপি থেকে মন্তব্য করেছেন যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বা এই জায়গাগুলোতে আসলে আওয়ামী লীগ বাদে সংজ্ঞাটা আসলে তাদের উপরই বর্তায়, মানে আওয়ামী লীগ ছাড়া সকল দলের মধ্যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতিটি আসলে হবে। সেই জায়গা থেকে আপনাদের ব্যাখ্যা কি, যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে আসলে কি বোঝেন? এটা কি শুধুই আসলে আওয়ামী বিরোধী কোনো পন্থা বা কোনো ফর্ম, নাকি আসলে এক্সিস্ট করে বাংলাদেশের প্রেক্ষাপটে? মানে আমি আসলে সত্যি কথা আপনাকে অনেস্টলি বলি, আমি এই ফ্রেজটার মানে বুঝিনি, মানে এখনো আপনি বলার পর আমি আসলে বুঝতে পারিনি। তবে আপনি যদি বলেন, খুব সহজ কথায় আমরা যদি বলি যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলতে আমরা এটাই বুঝি যে সকল দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা, নিশ্চয়ই এখানে যে স্টেকহোল্ডার গুলো আছে তাদের অংশগ্রহণ গুলো নিশ্চিত করা। নিশ্চয়ই আমরা চাই সকল স্টেক হোল্ডার। দেখেন, আমরা তো লিবারেল ডেমোক্রেসি তৈরি করতে চাই। সো ডেমোক্রেসি যদি তৈরি করতে চাই, তাহলে সকল স্টেক হোল্ডারদেরকে যদি আপনি জায়গা করে দিতে না পারেন, তাহলে একটা সঠিক ডেমোক্রেসি আপনি তৈরি করতে কখনোই পারবেন না। কিন্তু সঠিক স্টেক হোল্ডারদের জন্য, মানে সকল স্টেক হোল্ডারদের জন্য আপনি জায়গা করে দেয়া, আর যে কোনো একজন বা দুজন স্টেক হোল্ডার জন্য বা একটা দুটো স্টেক হোল্ডারের জন্য আটকে যাওয়া, দুটো এক জিনিস না। এখন যে রাজনীতি চলছে, রাজনীতি এইভাবে ডিফাইন করা মুশকিল, বাট যখন এখন আমরা যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে, আগামী নির্বাচনটা যেন জনগণের অধিকারগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয়, আমরা সংস্কারগুলো মানে জনগণ অ্যাটলিস্ট আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে যা চিন্তা করি যে জনগণ যে সংস্কারগুলো চাইছে, এটা ভোটের আগে বোঝা যাবে না আসলে সংস্কার কি চাইছে, বাট তবু আমরা যেটা চিন্তা করি সবাই, সেই জিনিসগুলো যেন আমরা সবাই একমত হতে পারি, এগুলোর কাজ আমরা চালাচ্ছি। এই কাজগুলোর ভেতরে আওয়ামী লীগ বড় দাগে বাদ কেন? কারণ দলীয়ভাবে আওয়ামী লীগ গত 15 বছর বা মিনিমাম গত 10 বছর, মানে আমি 2014 নির্বাচন থেকে যদি শুরু করি, এর আগে আমি ধরলাম না আর কিছু, 2014 নির্বাচন থেকে 2024 পর্যন্ত দলগতভাবে আওয়ামী লীগ 3টা বড় বড় অন্যায় করেছে। একটা হলো মানে ফুল ক্রিমিনাল অ্যাক্টিভিটি, একটা হলো ভোট ডাকাতি, এবং এটা শুধু হাসিনা করে নাই, শুধু আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি বা উচ্চ পরিষদ করে নাই, এটা প্রত্যেকটা তৃণমূল লেভেল পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দ করেছে। সো এটা যখন আপনার হাজার হাজার নেতৃবৃন্দ যখন একটা কাজ করবেন, তখন এটা ওই প্রতিষ্ঠানের দোষ, তখন হঠাৎ কোনো একটা ব্যক্তির দোষ না। নাগরিক টিভির প্রত্যেকটা এমপ্লয়ি যদি বাইরে যে লোকজন পেটানো শুরু করে, তাহলে এটার দায় নাগরিক টিভির, শুধু একজনের না। সো সকলের ভোট লুট করেছে, পুরো দেশের এক্সচেকার খালি করে দিয়েছে। শেখ হাসিনা তো $1 বিলিয়ন চুরি করেনি। এমন কোন ছাত্রলীগ নেতা নাই আপনার উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যে বিশাল আকারে লুটতরাজ করে নাই। তাহলে এগেন দলীয় পর্যায়ে। 3,
এই যে গুমগুলো না হলে সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে শেখ হাসিনা করিয়েছে, ঠিক আছে, কিন্তু তার বাইরে এই জুলাই হত্যাকাণ্ডগুলো বলেন বা এর আগে কত হত্যাকাণ্ড হয়েছে, আবরার, ফাহাদ, বিশ্বজিৎ, মানে এন্ডলেস, নাম বলে শেষ করা যাবে না, এগুলো তো সব হাসিনা খুঁজ যেয়ে করে নাই। এবং আমি ধরে নিচ্ছি এগুলোর বেশিরভাগের হাসিনা অর্ডারও দেয়নি, দলীয় পর্যায়ে তাদের চিন্তাধারা এমন জায়গায় চলে গেছিল যে এটা তাদের রেগুলার অ্যাক্টিভিটি ছিল। সো এই যে এই তিনটা বড় দাগের ক্রাইমস একটা অর্গানাইজেশন দ্বারা যখন করা হয়, তখন সেই অর্গানাইজেশনের একটা সঠিক পলিটিক্যাল সিস্টেমে, গণতান্ত্রিক পলিটিক্যাল সিস্টেমে একটা কার্যকরী অর্গানাইজেশন হিসেবে আপনার থাকবার কোনো ধরনের অধিকার থাকতে পারে না। সো আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবার ইনক্লুশন থাকতে হবে, কিন্তু এই বাকি সবার ইনক্লুশনে হঠাৎ করে একজন বলবে না এটা ছাড়া আমি খেলবো না, তার জন্য খেলা বন্ধ হয়ে যাবে, এইটাও হতে পারবে না। সো হঠাৎ করে যদি এনসিপি বলে যে এইটা না হলে আমি খেলবো না, আমি যাব না, তাহলে আপনি যাবেন না, কিচ্ছু করার নাই। অ্যাজ লং অ্যাজ আপনার দাবিটা, মানে আপনার দাবি যদি সংযত দাবি হয় যে নির্বাচন স্বচ্ছ হতে হবে, তাছাড়া আমি যাব না, এবং নির্বাচন স্বচ্ছ হচ্ছে না আমরা সবাই দেখছি, তাহলে নিশ্চয়ই আপনার দাবি যৌক্তিক দাবি। কিন্তু আপনি বললেন স্বচ্ছ হচ্ছে না, বাকি সবাই দেখছে স্বচ্ছ, অবজারভাররা বলছে স্বচ্ছ, তাহলে মুশকিল। আপনি বললেন যে আমি সাংবিধানিক কিছু রিফর্মে সবাই এগ্রিমেন্ট না হলে আমি যাব। যেমনটি আসলে বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর আসলে দাবি থাকতে পারে যে একটি স্বচ্ছ নির্বাচন, বা সেটার প্যারামিটারগুলো আসলে কি কি, বা যা হলে আসলে একটি স্বচ্ছ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আসলে বাস্তবায়ন সম্ভব, সেই লক্ষ্যে আমরা এখন আসলে কতটুকু এগিয়ে যাচ্ছি? প্রথমত আমরা যদি একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলি, তাহলে কয়েকটা প্রাইমারি ক্রাইটেরিয়া চলে আসে। একটা হলো যে আপনার যারা পার্টিসিপেট করতে চায় তারা যেন পার্টিসিপেট করতে পারে, এগেন পার্টিসিপেট করতে চায় উইদিন দ্য ল, মানে আপনার নাম, আপনি যদি খুনের আসামি হয়ে থাকেন তাহলে আমাদের আইনি কিছু ইসে আছে যে আপনি পারবেন না, ঋণ খেলাফি হয়ে থাকেন, এরকম অনেক কিছু আছে। উইদিন দ্য ল আপনি যদি পার্টিসিপেট করতে চান, আপনি যেন মুক্তভাবে পার্টিসিপেট করতে পারেন, আপনার পার্টিসিপেশনের জন্য কোনো বাধা না আসে, এটা স্বচ্ছর একটা বিষয়। আপনি পার্টিসিপেট করার সময় আপনি যেন প্রচার কোনো বাধা ছাড়া করতে পারেন, এটা আরেকটা। তৃতীয়, ভোটাররা যেন তাদের মন মতো ভোট দিতে পারে। এই তিনটা জিনিস যদি আপনি ইনশিওর করতে পারেন, সো যে ক্যান্ডিডেট সে যেন পার্টিসিপেট করতে পারে, সে যেন প্রচার করতে পারে, এবং ভোটার যেন চিন্তামুক্তভাবে ভোট দিতে পারে, এই তিনটা যদি আপনি ইনশিওর করতে পারেন তাহলে আপনি একটা স্বচ্ছ নির্বাচন পাবেন। তো এই তিনটা ইনশিওর করবার জন্য আইনি কাঠামো, আইন শৃঙ্খলা বাহিনীর আপনার কার্যকারিতা এবং আপনার নির্বাচন কমিশনের শক্তি, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। জি, এনডিএম নিয়ে আরেকটু জানবো যে সামনে যেহেতু নির্বাচন, সেক্ষেত্রে আসলে এনডিএম কি ভাবছে? এনডিএম কি আসলে কোনো তৃতীয় শক্তি হিসেবে উঠে আসবে কিনা, কিং মেকার কিনা, নাকি আবারও সেই তথাকথিত ভোট কাটুয়া যে তকমাটা, সেটির মধ্য দিয়ে যেতে হবে? ভোট কাটার রাজনীতি বা ভোট কাটার নির্বাচন আমরা খুবই আশাবাদী যে আগামী বাংলাদেশে আর সহজে হবে না। দেখেন, তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে কোনো নির্বাচনে ছোটখাটো কিছু অরাজকতা হয় না তা না, এটা ভারতে বলেন বা যে কোনো দেশে বলেন, আপনি ইভেন ব্রাজিল চলে যান, যেখানে চলে যান, যেগুলোই তৃতীয় বিশ্বের দেশ, ছোটখাটো কিছু অরাজকতা হয়। বারিং দ্যাট, আমরা বিশ্বাস করি যে আগামীতে, আমরা এখন যেই পথে চলছি, আগামীতে বাংলাদেশে কোনো নির্বাচনে বড় দাগে কোনো অরাজকতা হবে না। সো ভোট কাটাকাটি বা এইসব হবে না। আর অ্যাজ ফার এজ এনডিএম এর পজিশন, এনডিএম এখন কাজ করছে 300 আসনে যেন আমরা প্রার্থী দিয়ে নির্বাচন করতে পারি। তবে আমরা কাজ করছি এটার জন্য কারণ আমাদের প্রিপারেশন যেন থাকে। তবে আমরা আশাবাদী যে যুগপৎ আন্দোলনের সকলে আমরা একত্রিতভাবে কোয়ালিশনে আমরা নির্বাচনে যেতে পারবো। যে এনডিএমকে স্পষ্ট তো আসলে রাজনীতিতে এখন তরুণদের আসলে অনেক বেশি জয় জয়কার, সবাই তরুণ নেতৃত্ব অনেক বেশি পছন্দ করছে। ইতিমধ্যে জুলাই বিপ্লবের মতো একটা বড় সফলতা আসলে তরুণদের হাত ধরে এসেছে। সেই জায়গা থেকে ববি হাজ্জাজ কি আসলে তরুণদের শক্তি হিসেবে পেছনে থেকে কাজ করবে, নাকি সেই আসলে ঢাল হবে? আমি জানি না দুটোর ডিফারেন্স কি, বাট আমি আপনাকে বলছি যে দেখেন, একটা গণতন্ত্রে সকলের শক্তি, জনতার শক্তি, যে কোনো আন্দোলনে তরুণরা এগিয়ে থাকে। তরুণরা এগিয়ে থাকে কেন? তাদের ফিজিক্যাল অ্যাবিলিটিটা আছে এগিয়ে থাকার। একজন 60-70 বছরের বৃদ্ধ মানুষ, তার যতটাই মনোবল থাকুক, তার ফিজিক্যাল অ্যাবিলিটি নেই ঘন্টার পর ঘন্টা মিছিলে বা পুলিশের আক্রমণের বিরুদ্ধে দৌড়ানো। একটা 18 বছর বা 20 বছরের তরুণের সেটা আছে।
যদিও গত 10 বছর ধরে আমরা অনেক বয়োজ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও আমরা একদম রাজপথের সম্মুখ ভাগে ছিলাম, জুলাই আন্দোলনে ছিলাম, আমি কয়েকবার আহত হয়েছি জুলাই আন্দোলনে, কিন্তু আমার সাথে আবার হাজার হাজার তরুণরাও ছিলেন যারা এগেন ওই যে 18, 20, 25 এই ধরনের বয়স। সো সব ধরনের মানুষই ছিলেন, সব ধরনের জনতাই ছিলেন। বাংলাদেশের আগামীর রাজনীতি জনতার রাজনীতি। এই জনতার রাজনীতিতে তরুণদের অনেক বড় ভূমিকা নিশ্চয়ই থাকতে হবে, কারণ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আলা একটা দেশ, মানে তারুণ্যের সংখ্যা এখন অনেক বেশি বাংলাদেশের জনসংখ্যা অনুপাতে। এইটা আমাদের ব্যবহার করতে পারতে হবে। সো তরুণদেরকে সঠিক পথে আমাদের যদি আমরা পথ দেখাতে পারি তাহলে সামনের বাংলাদেশের ভবিষ্যৎ অনেক সুন্দর। সো সেই জায়গা থেকে রাজনীতিতেও আমরা চাই তরুণদের সুন্দরভাবে যেন আমরা ইনক্লুড করতে পারি রাজনীতিতে। আমি যতখানি আশাবাদী ছিলাম গত বছরের অগাস্টে, মানে আমাদের এই গণ অভ্যুত্থানে বিজয় আনার পর যতখানি এনথুজিয়াস্টিক ছিলাম, হোপফুল ছিলাম, আশাবাদী ছিলাম যে তরুণরা রাজনীতিতে সম্পৃক্ত হবেন, আমি এখনো একইভাবে আশাবাদী যে তরুণরা রাজনীতিতে, কারণ আমি দেখছি তারা সম্পৃক্ত হচ্ছেন। কিছু কিছু জায়গায় যে হয়তো তারা একটু আহত হচ্ছেন মানসিকভাবে, যে তারা যেভাবে চেঞ্জেস দেখতে চেয়েছিলেন সেভাবে চেঞ্জেস দেখতে পাচ্ছেন না। বাট আপনি একটা জিনিস মানতে হবে যে তারুণ্য মানেও একটু অধৈর্য, ধৈর্যের একটু কমতি। তো তারা হয়তো যে জিনিসটা আরেকটু সময় নিয়ে হবে সেগুলো তারা একটু অল্প সময় হয়তো আশা করছিলেন। সো অল্প সময় না হওয়ার জন্য হয়তো তাদের একটু মন ভেঙে যাচ্ছে। বাট আমি এখনো আশাবাদী যে সামনে বাংলাদেশের রাজনীতিতে তরুণরা বড়ভাবে অংশগ্রহণ করবেন এবং সেই আলোকে এনডিএমও বড়ভাবে অংশগ্রহণ করবেন এবং আমাদের দলেও বড় আপনার কন্ট্রিবিউশন রাখবেন ইনশাআল্লাহ। জি, একেবারে শেষের দিকে চলে এসেছে, তারপরে খুব সংক্ষেপে জানতে চাইবো। অনেকে বলে থাকে আসলে এনডিএম নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে, যেহেতু আপনি বলেছেন সামনে একদম 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবেন, সেই জায়গা থেকে আসলে এনডিএম কি মানে কাউকে প্রতিপক্ষ মনে করে নাকি তাদের আসলে এক্সাক্ট অবস্থানটা কি, কখনো কি রাজনৈতিক দল হিসেবে কাউকে প্রতিপক্ষ মনে হয় কিনা? দেখেন, আমি জানি না ভাই কে আপনাকে বলেছে বা কারা বলেছে আমরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকি, কারণ এগেন যেটা বললাম যে রাজনৈতিক দল তো অবশ্যই অধিকারের কথা বলে, সেই জায়গা থেকে এনডিএমের আন্দোলনের সংখ্যা বা আন্দোলনের অবস্থানই বাকি 2017 সাল থেকে, আমি পার্সোনালি যদি আরো আগে থেকে, বাট যেহেতু এনডিএম এর জন্ম 2017 সালে, সো 2017 সাল থেকে আমরা আওয়ামী লীগের ডিরেক্ট বিরোধিতা করে এসেছি এবং মানে সবচেয়ে বেশি আওয়ামী লীগের সমালোচনা যদি কোনো দল করে থাকে তার ভেতরে এনডিএম। আমি হয়তো বলবো এনডিএমই সবচেয়ে বেশি, বাট এগেন আসলে সেটা হয়তো সঠিক নাও হতে পারে, কিন্তু আমার দল, আমার কাছে তাই মনে হয় যে সবচেয়ে বেশি, তবে সবচেয়ে বেশি যারা করেছেন তাদের ভেতরে সবসময় সম্মুখভাগে এনডিএম ছিল। জুলাই আন্দোলনেও সম্মুখভাগে এনডিএম ছিল। এগেন আমি খোঁজ ছিলাম, আমাদের নেতৃবৃন্দ ছিল, প্রচুর নেতৃবৃন্দ আহত হয়েছে, হসপিটালাইজড হয়েছে। সো সেই জায়গা থেকে আমরা কখনোই কোনো কিছুতেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকি না। আর আপনি সামনে নির্বাচনের কথা বলছেন, এগেন আমি যেটা পরিষ্কার করে বলেছি যে আমরা 300 আসনের তৈয়ারি নিচ্ছি বা তৈয়ারি করছি, কিন্তু আমরা আশাবাদী যে আমরা কোয়ালিশনে নির্বাচন করব। এবং কি কোয়ালিশন? যুগপৎ আন্দোলনের কোয়ালিশন, যে জিনিসটা আমরা আরো কয়েক বছর আগে থেকে আমরা মনস্থির করে রেখেছিলাম, মানে যুগপথের প্রত্যেকটা দল, বিএনপির নেতৃত্বে আমরা মনস্থির করে রেখেছিলাম যে যখনই আমরা একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিতে সক্ষম হব তখনই এই যে যুগপৎ আন্দোলনে যারা শরিক আছেন তারা সবাই একত্রিতভাবে নির্বাচন করব। সো এখন আমরা আবার আশাবাদী যে সামনের নির্বাচন 2026 সালের শুরুতে, ফেব্রুয়ারির প্রথম ভাগে যে নির্বাচনটা নিয়ে আমরা আশাবাদী, সেখানে আমরা একসাথে নির্বাচন করবো। বাট তবু রাজনৈতিক দল আমাদের প্রিপারেশন তো থাকতে হবে। মানে আপনি পরীক্ষার কথা যদি চিন্তা করেন যে পরীক্ষার প্রশ্ন আসবে 2টা, এখানে মানে আপনি চুজ করতে পারবেন, তবুও পড়াশোনার জন্য আপনার প্রিপারেশন তো সব টপিকে করতে হবে, ঠিক না? সো আমরা 300 আসনে প্রিপারেশন নিচ্ছি, তবে আমরা এগেন আশাবাদী যে আমরা কোয়ালিশনে নির্বাচন করব। 5 আগস্টের পর থেকে তো আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল নতুন নতুন করে আসলে আত্মপ্রকাশ করছেন। একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে নতুন রাজনৈতিক দলের যখন উত্থান হয় বা কোনো তরুণদের দ্বারা নতুন রাজনৈতিক দল গঠন করা হয়, তাদের জন্য আপনার আহ্বান কি থাকবে? আমার একটাই আহ্বান থাকবে, এখন মানে আগস্টের পরে যারা রাজনৈতিক যাত্রা শুরু করেছেন বা রাজনৈতিক দল গঠন করেছেন তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আপনারা একটু দৃঢ় কনস্টিটিউশন নিয়ে দাঁড়ান। অগস্টের পর যেটা হয়েছে, স্বৈরাচারী সরকার চলে গেছে এবং যেহেতু যারাই রাজনৈতিক দল গঠন করেছেন অগস্টের পর তারা অগস্টের সৈনিক ছিলেন কোনো না কোনো ভাবে, সো সেই জায়গাটা থেকে তারা অনেক সুবিধাও পাচ্ছেন। আমি শুধু এনসিপির কথা বলছি, এনসিপি সরকারি পৃষ্ঠপোষকতা দল, বাট অন্য তরুণরাও যদি এসে থাকেন তারাও একটা পজিটিভ সেন্টিমেন্ট সবার কাছ থেকেই পাচ্ছেন, কারণ তারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। কিন্তু আসলে তৃতীয় বিশ্বের রাজনীতি অনেক কঠিন জিনিস। আগামী দিনে
আজকে পথটা যেমন সেটা মসৃণ আছে, আগামী দিনে এত মসৃণ নাও থাকতে পারে। আমরা রাজনীতি জীবনের শুরু থেকে আন্দোলনের রাজনীতি করে এসেছি, তখন ফ্যাসিবাদ একটা স্বৈরাচারী সরকার ছিল, আজকে এটা নাই, আজকে আন্দোলনের রাজনীতি নাই। কিন্তু কাল পরশু আবার আন্দোলনের প্রয়োজন হবে না। আমরা বিশ্বাস করি যে আওয়ামী স্বৈরাচারী যে জায়গায় দাঁড়িয়েছিল এইটা আর পুনরাবৃত্তি ঘটবে না, বাট তাই বলে ফুল ডেমোক্রেসি থেকে কম আরো অনেক স্টেপস আছে। সো আরো অনেক ধরনের আন্দোলনের সামনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে থাকতে হতে পারে। তো সেই জায়গা থেকে তারা যেন মনোবল না হারায়, তারা যেন শক্তভাবে শক্ত কনস্টিটিউশন নিয়ে দাঁড়ায়, যেটা তারা রাজনীতিতে এসেছে, তারা রাজনৈতিক কর্মকাণ্ডে এসেছে। আজকে যে অবস্থা সেই অবস্থা যখন টার্ন করে যাবে তখন যেন তারা চলে না যায়, তখনও যেন তারা শক্তভাবে দাঁড়ায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি।